গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আর্ল স্ট্যানলি গার্ডনারের লেখা দ্য কেস অব দ্য লং লেগড মডেলস। আজ চতুর্থ পর্ব। কথা শেষ হবার আগেই দরজা ঠেলে ঘরে ঢুকলেন সার্জেন্ট হলকম্ব। কোনো মিটিং চলছে নাকি? হ্যাঁ, তিনি বললেন। ব্যক্তিগত মিটিং, মেসন বললেন। ওতেই চলবে, হলকম্ব বললেন। চালিয়ে যান। গার্টিকে বলেছিলাম আমার আসার কথা না জানাতে। আপত্তি নেই, বি কমফোর্টেবল। আমি সরকারি কর্মচারী, অতএব অপেক্ষা করায় অভ্যস্ত নই। আইনের রক্ষক, আইন আমাদের অপেক্ষা করার জন্য রাখেনি। আর তাই আগাম জানানোরও প্রয়োজন থাকে না, মেসন বললেন। কোনো কোনো অফিসার করেন, হলকম্ব বললেন, তবে আমি করি না। আমি কাউকে আগাম সতর্ক করতে রাজি নই। আচমকা ঢুকে আমি তার মুখভাব লক্ষ্য করে কিছু জানার চেষ্টা করি। আমার মুখ দেখে কিছু বুঝেছেন? মনে হয় বুঝেছি। আমি বেশ জানি আপনি আমার সঙ্গে দেখা করতে চান না। বেশ, তাহলে এসেই পড়েছেন যখন, টুপি খুলে আরাম করে বসুন। আমি এভাবেই ভালো আছি। বেশ, এবার বলুন কি চান। কি চাই তা আপনি জানেন। আমি মাইন্ড রিডিং জানি না সার্জেন্ট, তাই আপনার মনের কথা জানতে সময় নষ্ট করতে চাই না। আমার অভিজ্ঞতা বলে আপনি মনের কথা প্রকাশে দক্ষ এবং পছন্দ অপছন্দ সম্পর্কে ওয়াকিবহাল। এবার কথা শুরু করুন। আপনিই শুরু করবেন, সার্জেন্ট হলকম্ব বললেন। আপনি হোমার গার্ভিনের ইউজ গাড়ির দোকানে যান আর তার টেবিলে বন্দুক ছোঁড়েন। দুর্ঘটনাবশত বন্দুকের গুলি বেরিয়ে যায় সার্জেন্ট। আমি মিস্টার গার্ভিনকে ডেস্কের দাম দিয়ে দেব। কেউ এতে আহত হয়নি। তাতে পুলিশের এত হইচই কেন বুঝতে পারছি না। পুলিশের আগ্রহের কারণ, সার্জেন্ট হলকম্ব শ্লেষের সঙ্গে বললেন, আপনি যা সামান্য ভাবছেন তারা তা ভাবে না। কারণ ওই বন্দুকটাই খুনের অস্ত্র, যা জর্জ ক্যাসেলম্যানকে খুনের জন্য কাজে লাগানো হয় গত রাত্রিতে। আপনি নিশ্চিত? মেসন প্রশ্ন করলেন। অবশ্যই আমি নিশ্চিত। এখন জানতে চাই বন্দুকটা কোথায় পেয়েছেন। বন্দুকটা আমাকে দেয় হোমার গার্ভিন জুনিয়র। আমি তাকে প্রশ্ন করি তার কোনো বন্দুক ছিল কি না। সে বলে হ্যাঁ। সে জানায় ডাকাতির থেকে রক্ষা পেতেই সে সেটা রাখে, কারণ পুরনো গাড়ির কারবারে বহু টাকা থাকে অফিসে। মনে হয় গার্ভিনের বন্দুকের পারমিট আছে, সেটা আপনারা যাচাই করতে পারেন সহজেই। তাহলে গার্ভিন আপনাকে বন্দুকটা দিয়েছিলেন? হ্যাঁ, তিনি আমার হাতে দেন, বা বলতে পারেন দেখতে দেন। আমি হাত বাড়িয়ে সেটা তুলে নিই আর দেখতে থাকি। তারপর ডেস্কে রাখতে যেতেই আচমকা কোনোভাবে হয়তো ট্রিগার ট্রেনে থাকব। গার্ভিন আমায় বলেনি ওটাই গুলি ভরা ছিল। আপনি ভেবেছিলেন সে একটা খালি বন্দুক আত্মরক্ষার জন্য রেখে দেয়? আমি এ নিয়ে তখনও কিছু ভাবিনি। আমি ট্রিগার টানতে চাইনি, হঠাৎই ঘটে যায়। তারপর স্টিফানি ফকনার আমার একজন মক্কেল। আমার ধারণা সে বেশ বিপদের মধ্যে ছিল। তার বাবাকে খুন করা হয় এবং যতদূর জানি খুনি অবাধে ঘুরে বেড়াচ্ছে। আমি তখন তরুণ গার্ভিনকে প্রস্তাব দিই বন্দুকটা স্টিফানিকে কিছুদিনের জন্য দিলে খারাপ হবে না। এটা হয়তো জানেন যে ওদের মধ্যে যথেষ্ট বন্ধুত্ব ছিল গার্ভিনের বিয়ের আগে। হ্যাঁ, সেরকমই শুনেছি, হলকম্ব নীরস কণ্ঠে বলল। এখন মেসন, আপনি বেশ জানেন যে বন্দুকটা আপনি গার্ভিনের কাছ থেকে নেন সেটা খুনের অস্ত্র নয়, যেটাতে ক্যাসেলম্যান খুন হয়। কথাটা শুনে খুশি হলাম সার্জেন্ট। আমিও সেটা ভাবিনি, কিন্তু পুলিশ যেরকম একগুঁয়েমের সঙ্গে বলতে চাইছিল ওটাই সেই অস্ত্র, তাই প্রতিবাদ করতে পারিনি। আমি কি বলছি আপনি ভালোই জানেন। আপনি বন্দুকটা পাল্টে দেন। খুনের অস্ত্রটা আপনার কাছে ছিল, আপনি ওটা পান একজন মক্কেলের কাছ থেকে। গার্ভিনের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ওটা আপনার কাছেই ছিল। আপনি গার্ভিনকে প্রশ্ন করেন তার কোনো বন্দুক ছিল কিনা। সে জানিয়েছিল। আপনি দেখতে চাইলে সে ওটা বের করে দিলে আপনি গুলি ছোঁড়েন আর গোলমালের ফাঁকে বন্দুকটা পাল্টাপাল্টি করেন। তাহলে এখন আপনার মত হল যে গার্ভিনের বন্দুকটা খুনের অস্ত্র নয়? হ্যাঁ, সেটাই আমার মত। এবং গার্ভিনের বন্দুকটা আমার কাছে ছিল, আমি সেটা খুনের অস্ত্রের বদলে পাল্টে দিই। ঠিক তাই। বেশ, আপনি সহজেই এ কথার সত্যতা যাচাই করতে পারেন,
ওই খুনের অস্ত্রের নম্বর নিয়ে রেজিস্ট্রেশন পরীক্ষা করে। ওটা আমরা দেখেছি, সার্জেন্ট হলকম্ব বললেন। বন্দুকটা কিনেছিলেন সিনিয়র গারভিন। তাহলে জুনিয়র সেটা পেল কি করে? তার বাবার খেলার সরঞ্জামের দোকান আছে। তিনি 3টে একই ধরনের 2 ইঞ্চি ব্যারেলের বন্দুক কিনেছিলেন। দুটো নিজে রেখে অন্যটা ছেলেকে দেন। নিজে দুটো রাখেন? মেসন প্রশ্ন করলেন। অন্তত ছেলে তাই বলেছেন। তাহলে রেজিস্টারে নিশ্চয়ই আছে জুনিয়রের কাছ থেকে যে বন্দুকটা আমি পাই তা তাকে তার বাবা দিয়েছিলেন। এটা কি ঠিক? রেজিস্টারে আছে 3টে বন্দুকেরই একটা সেটা। এখন আমরা জেনেছি আপনি যে বন্দুক তরুণ গার্ভিনের কাছ থেকে নেন সেটা খুনের অস্ত্র নয়। কিভাবে জানলেন? কারণ তরুণ গার্ভিন বন্দুকটা তার হাতে থাকার প্রতিটা মিনিটই ব্যাখ্যা করেছেন খুনের সন্ধ্যা পর্যন্ত। তাহলে সেটা খুনের অস্ত্র হতে পারে না। সে কথাই আমি বলছি। তাহলে মনস্থির করুন। প্রথমে আপনি দাবি করলেন ওটাই খুনের অস্ত্র, তারপর বলছেন সেটা নয়। আমি কি বলছি আপনি ভালো করেই জানেন। আপনি খুনের অস্ত্র পাল্টে দেন। আপনি জানতেন খুনের অস্ত্রটা হোমার গার্ভিনের বাবাই কিনেছিলেন। সে ওটা স্টিফানি ফকনারকে দেয়। সে ওটা নিয়ে গিয়ে জর্জ ক্যাসেলম্যানকে খুন করে, তারপর আপনাকে সাহায্যের জন্য ডাকে। আপনি খুনের অস্ত্রটা নিয়ে জুনিয়র গার্ভিনের অফিসে যান, তার বন্দুকটা নেন, ওর ডেস্কে গুলি করেন, তারপর হইচইয়ের সুযোগে বন্দুক পাল্টে খুনের অস্ত্রটা স্টিফানি ফকনারের অফিসে নিয়ে যেতে বাধ্য করেন। আপনার এমন কোনো কারণ ব্যাখ্যা করতে পারবেন যে জন্য আমি খুনের অস্ত্রটা সেখানে নিয়ে পুলিশের হাতে পড়ার জন্য রেখে আসব? সার্জেন্ট হলকম্ব চিবুকে হাত বুলিয়ে বললেন, এরকম কেন করলেন বলতে পারবো না, তবে এরকম যে করেছেন তাতে আমি নিশ্চিত। এখন আপনাকে আরেকটা কথা বলছি ওয়াইজম্যান, এ ব্যাপারে আপনিও মুক্ত নন। নই? না। আমরা ক্যাসেলম্যানের যে ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পেয়েছি তাতে আপনি যখন তার সঙ্গে দেখা করতে যান তখনও তার মৃত্যু হয়ে থাকতে পারে। তার অর্থ আমি খুনটা করেছি? এর অর্থ আপনি খুনটা করে থাকতে পারেন। আপনাকে একটা কথা বলতে চাই মেসন। আমি বলছি না যে আপনি ঠান্ডা মাথায় তাকে হত্যা করেছেন, তবে হয়তো কথা কাটাকাটির মধ্যে ক্যাসেলম্যান আপনাকে ভয় দেখিয়ে বন্দুক বের করতে গেলে আপনি তাকে গুলি করে থাকতে পারেন। মেসন হাসি মুখে মাথা ঝাঁকালেন। এর চেয়ে ভালো কিছু আপনাকে বের করতে হবে সার্জেন্ট। অন্তত আন্দাজের বদলে নির্দিষ্ট কিছু দরকার। আমি যখন দেখা করতে যাই তখন ক্যাসেলম্যান জীবিত ছিল। সে একজন আগন্তুকের জন্য অপেক্ষায় ছিল, একজন রহস্যময় আগন্তুক। স্টিফানি ফকনার, হলকম্ব বললেন। স্টিফানি নয়, তার আসার কথা ছিল এর পরে। ওই লোকটি টেলিফোন করেছিল, সে তখনই আসছিল। কি করে জানলেন? ক্যাসেলম্যান আমাকে চলে যেতে বলে। সে বলে একজনের জন্য অপেক্ষা করছে সে। তারপর আপনি বিদায় নেন? হ্যাঁ। তারপরে অ্যাপার্টমেন্টের পেছনে গিয়ে অপেক্ষা করতে থাকেন যতক্ষণ না একজন রহস্যময় স্ত্রীলোক পেছনের সিঁড়ি দিয়ে নেমে আসে আর আপনি তাকে গাড়িতে তুলে নেন। তাই করেছিলাম? মেসন প্রশ্ন করলেন। ঠিক তাই করেন, এবং সেই রহস্যময়ী যেই হোক সেই হত্যাকারী। আপনি তাকে বাঁচাতে চেষ্টা করছেন। আপনি জানতেন সে ক্যাসেলম্যানের সঙ্গে দেখা করতে যাবে। সে ঘোরানো সিঁড়ি বেয়ে নেমে এসে বলে সে ক্যাসেলম্যানকে খুন করেছে। খুনের অস্ত্রটা আপনার হাতে গুঁজে দেয়। তাকে আপনি চিন্তা করতে বারণ করে বলেন যে খুনের অস্ত্রটা নিয়ে এমন কাণ্ড করবেন যে সব এলোমেলো হয়ে যাবে। থিওরিটা বেশ, তবে আমার ধারণা এটা প্রমাণ করতে আপনার কালঘাম ছুটে যাবে সার্জেন্ট, কেননা এটা সত্য নয়। আমাদের হাতে প্রমাণ আছে, সত্যি। আমাদের সাক্ষী আছে যে আপনাকে ওখানে অপেক্ষা করতে দেখে আর ওই স্ত্রীলোকটিকে গাড়িতে তুলে চলে যেতেও দেখে। আর এমন সাক্ষীও আছে যে আপনাকে খুনের অস্ত্র দিয়ে গার্ভিনের ডেস্কে গুলি করতেও দেখেছে। কিভাবে প্রমাণ করবেন ওটা খুনের অস্ত্র? গুলিটা পরীক্ষা করে। আমাদের ব্যালিস্টিক বিশেষজ্ঞই বলতে পারবেন গুলিটা খুনের অস্ত্র থেকে ছুঁড়েছিলেন কিনা। তা যদি হয় তাহলে নিঃসন্দেহে প্রমাণ হবে যে খুনের অস্ত্রটা আপনার কাছেই ছিল আর ডেস্কে সেটা থেকেই আপনি গুলি ছোঁড়েন। সেটা আপনি পান ক্যাসেলম্যানের ফ্ল্যাট থেকে আসা স্ত্রীলোকটির কাছ থেকে। আবার যদি জানা যায় যে গুলিটা খুনের অস্ত্র থেকে ছোড়া হয়নি, তাহলে বোঝা যাবে আপনি ওই বন্দুক বদলাবদলি করেন। বাহ,
তাহলে আপনার যুক্তি অনুযায়ী দুদিক দিয়েই আমি দোষী। তাতে ভুলটা কোথায়? এটা খুবই অনুচিত। আমি ভাবতে পারছি না যে এটা বলা ঠিক যে গুলিটা খুনের অস্ত্র থেকে এলে আমি সাক্ষ্য বদলের জন্য অভিযুক্ত হচ্ছি, আবার গুলি ওটা থেকে না বেরোলেও আমি তখনও দোষী। আমার মনে হয় এই ব্যাপারে আপনি কিছুটা একপেশে, সার্জেন্ট। হলকম্ব বললেন, এই সেই পুরনো ধোঁকাবাজের হেয়ালি। যখনই আমরা কোনো গুলি ছোঁড়ার মামলায় হাত দিই, আপনি তখনই বাড়তি বন্দুক এনে সব এলোমেলো করে দেন। তাতে দোষের কিছু আছে? এটা বেআইনি। তাহলে যে কোনো কিছুর জন্যই আমাকে অভিযুক্ত করা হবে? অন্তত এই ব্যাপারে তা ঠিক। এবার বড় বেশি দূরে গিয়েছেন। আপনি সত্যি আমাকে পৈশাচিক কৌশলের অধিকারের শিরোপা দিচ্ছেন। আমি আপনার কৌশলই শিখেছি, হলকম্ব বললেন। দয়া করে এবার বলবেন কি ঘটেছিল? মাথা নাড়লেন মেসন। তা যদি করেন, হলকম্ব বললেন, আর স্পষ্ট করে সব জানান, তাহলে আপনাকে কিছু সুযোগ দিতে পারি। না হলে ওই গুলি পরীক্ষা করে আপনাকে গেঁথে ফেলব। ডেলা স্ট্রিট ইঙ্গিতপূর্ণভাবে একটু কাশল। এটা নিশ্চিতভাবেই ভীতি প্রদর্শন। মেসন বললেন, হ্যাঁ, এটা নিশ্চিতভাবেই ভীতি প্রদর্শন, হলকম্ব বললেন। ঠিক আছে, আপনার বক্তব্য শুনলাম। কোনো সাহায্য করতে অপারগ আমি। যা বলতে পারি তা হলো আমি কোনো বন্দুক পাল্টাইনি। গারভিনের ডেস্কে যে বন্দুক পেয়েছিলাম সেটাই স্টিফানি ফকনারের বাড়িতে নিয়ে যায় সে। এ কথা বলে আপনি নিজে অপরাধীর সাহায্যকারী করে তুলছেন। আপনি সাক্ষ্য গোপন করছেন, সার্জেন্ট হলকম্ব বললেন। মেসন মাথা ঝাঁকালেন। আমি দুঃখিত, সার্জেন্ট। আমি সত্যি কথাই বললাম। বেশ, মিস্টার ওয়াইজ, আপনি যেমন চান। বিদায় নিলেন হলকম্ব। মেসন এরপর ডেলার দিকে তাকালেন। ডেলা, তুমি কি গুলিটা হাতিয়েছ? কি বলছেন চিফ? অবাক হয়ে গিয়ে ডেলা বলল, আপনার এমন ধারণা কেন হলো? সত্যি করেছ? আমার ধারণা হলকম্ব আমাকে মিথ্যে ভয় দেখাতে চাইছিল। আমি যদি সুভেনির হিসেবে গুলিটা নিয়ে থাকি সেটা কি সিরিয়াস কিছু হবে? ডেলা প্রশ্ন করল। সিরিয়াস হতে পারে। আর তা করে থাকলে আপনার পক্ষেও খারাপ, তাই না? মেসন একটু চিন্তা করে বললেন, বেশ, তোমার নিজের মতোই চলো। থ্যাংক ইউ, চিফ। বেলা 2:30টার একটু পরে ডেলা স্ট্রিট মেসনের ব্যক্তিগত অফিসে ঢুকে একটু চিন্তিত স্বরে বলল, জুনিয়র দেখা করতে চাইছে। গারভিন? হ্যাঁ, সে আপনার সঙ্গে দেখা করার জন্য ছটফট করছে। তাকে কিরকম মনে হলো? খুব খারাপ। দেখে মনে হলো লড়াই করতে এসেছে। তাহলে এখনই পাঠিয়ে দাও। চিফ, পল ড্রেককে বরং ডাকি, বা একজন দেহরক্ষীকে? মাথা নাড়লেন মেসন। গারভিনের চেহারা কিন্তু বিশাল। অফিসে যদি কিছু একটা বৃষ্টি ঘটে যায়। ওকে পাঠিয়ে দাও। মনে হয় ও যুক্তি শুনবে। ও এসে ড্রেককে দেখলে ভাববে আমি ভয় পেয়েছি। আমার মনে হয় আমি ওকে বোঝাতে পারবো। বেশ, তবে ব্যাপারটা আমার ভালো লাগছে না। ডেলা বিদায় নিতেই ঘরে ঢুকল জুনিয়র গারভিন। আমি জানতে চাই আমার স্ত্রীকে এর মধ্যে কেন টেনে আনছেন? আমি তোমার স্ত্রীর সুনাম নষ্ট করতে চাইনি। সবাই তাই জানে, শুধু আপনি ছাড়া। আমি কি করেছি? আপনি তাকে জর্জ ক্যাসেলম্যানের খুনি হিসেবে খাড়া করেছেন। কিভাবে? স্টিফানি ফকনারের কাছে বন্দুকটা নিয়ে যেতে বাধ্য করে। ছুলোয় যাক মেসন, আমি এসব সহ্য করব না। আমি আপনাকে একজন অ্যাটর্নি আর মানুষ হিসেবে এর জন্য দায়ী করছি। আইনগত দিক থেকে যথাযথ ব্যাখ্যা যদি আপনি না দিতে পারেন, তাহলে যাওয়ার আগে আপনাকে ভালো মতো শিক্ষা দিয়ে যাব। মেসন ইস্পাত কঠিন দৃষ্টিতে তরুণ গারভিনের দিকে তাকালেন। তাহলে আমাকে ভালো মতো শিক্ষা দিলে খুব আনন্দ পাবে? ব্যক্তিগতভাবে আমি দারুণ আনন্দ পাব। এই জন্য তোমার চোয়ালও গুঁড়ো হয়ে যেতে পারে। প্রশ্ন হলো, এতে তোমার স্ত্রীর বিশেষ কোনো সুবিধা হবে না। এতে তোমার ব্যাপারেও সুবিধা হবে কি? খবরের কাগজের লোকেদের এমন মজার খোরাক হবে যে তুমি এই ব্যাপারে আমার সঙ্গে ঝামেলায় পড়েছ। এটা দারুণ খবর হবে। সেটা ইতিমধ্যেই তারা করেছে। না, তারা করেনি, মেসন বললেন। তারা সমস্ত কাহিনী ছাপার সাহস পাবে না, কারণ এতে ঝুঁকি আছে যথেষ্ট।
এবার শান্ত হয়ে বসে সমস্ত ব্যাপারটা খুলে বলো, না হয় কেটে পড়ো। গারভিন পায়ে পায়ে মেসনের দিকে এগিয়ে গিয়ে একটু থেমে ডেস্কের ধারে বসল। ডন লাস ভেগাসে কাজ করত, ও ক্রুদ্ধ স্বরে বলল। ক্যাসেলম্যান চিনত ওকে। ডন তোমার স্ত্রী? মেসন প্রশ্ন করলেন। হ্যাঁ, ডন জয়েস। ক্যাসেলম্যান ওকে চিনত আর সবসময় ধান্দায় থাকত। ডনের মতো কাজ করা মেয়েরা সকলের সঙ্গে মিশত, কেউ কেউ ঝামেলাও করত। ক্যাসেলম্যান ছিল স্থানীয় লোক, ডন ওকে পছন্দ করত। ওদের দেখাশোনা হতো? হ্যাঁ, মাঝে মাঝে। তোমার স্ত্রী জানত এই শহরে ছিল? হ্যাঁ, ও জানত। কাগজে আমাদের বিয়ের খবর ছাপা হলে ক্যাসেলম্যান ওর সঙ্গে দেখা করেছিল। বেশ, তাতে দোষের কিছু নেই। সবচেয়ে নোংরা ব্যাপার হলো, গারভিন বলল, ক্যাসেলম্যানের অ্যাপার্টমেন্টে পুলিশ টেলিফোনের পাশে একটা নোটবই পেয়েছে, যাতে ডনের টেলিফোন নাম্বার লেখা ছিল। আর ডনও ওর গোপন নম্বর লিখে রাখে। এছাড়া আর কিছু? মঙ্গলবার রাত্রিরে ক্যাসেলম্যান যখন মারা যায়, আমার একটা গাড়ি দেখতে যাওয়ার কথা ছিল একজনের কাছে। কখন? সে কথার প্রয়োজন নেই, গারভিন রাগত স্বরে বলল। আমি প্রতিটি মিনিটের হিসেব দিতে পারি। সঙ্গে বন্দুক নিয়েছিলে? মেসন প্রশ্ন করলেন। না, নিইনি, সেটা ডেস্কেই ছিল। বুঝলাম। তোমার স্ত্রী কোথায় ছিল? স্ত্রী যেখানে থাকে সেখানে। সে বাড়িতে আমার অপেক্ষায় ছিল। আমি ওইভাবে কাজে ব্যস্ত ছিলাম বলে সে প্রচণ্ড রেগে গিয়েছিল। কখন ফিরেছিলে তুমি? 9:30 কি 10টায়, ঠিক মনে নেই। আর তোমার বন্দুকটা ওই সময় ডেস্কেই ছিল? যতক্ষণ ছিলাম না ততক্ষণ, তারপর সেটা বাড়িতে নিয়ে আসি। তোমার স্ত্রীর কাছে তোমার অফিসের চাবিও থাকে না? মেসন প্রশ্ন করলেন। একটু ইতস্তত করল গারভিন। চাবি তার কাছে ছিল নাকি ছিল না? দুর্ভাগ্যবশত একটা চাবি তার কাছে থাকে, তবে সেটা কাজে লাগায়নি। আমি চলে যাক মেসন, আমি জানি ও বাড়িতেই ছিল। বেশ, সে কথা মেনে নেওয়া গেল। তবে প্রশ্ন হলো, সে কথা প্রমাণ করতে পারছে না। ও বাড়িতে একাই ছিল, অথচ সে যে বাড়িতে ছিল সেটা প্রমাণ করতে পারবে না। তাকে তা করতে হবে না, মেসন বললেন। কেউ যদি প্রমাণ করতে চায় তাহলে তাদেরকেই প্রমাণ করতে হবে যে সে বাড়িতে ছিল না। তবে একটা দুর্ভাগ্যের বিষয় আছে। কি? আমি ওকে ফোনে ধরতে চেয়েছিলাম, তবে আপাত দৃষ্টিতে মনে হয় নম্বর ভুল করি, ও সাড়া দেয়নি। আর একথা আর কাউকে বলার প্রয়োজন নেই, মেসন বললেন। একটা কলের পর আর করনি? 2বার করেছিলাম। কোনো উত্তর পাওনি? না, 5 মিনিট কি 10 মিনিট বাদে ফোন করি। আসলে ওই অ্যাপার্টমেন্টে আমরা নতুন এসেছি, তাই নম্বরটা ঠিক মনে থাকেনি। তবে নিশ্চয়ই ও বাড়িতেই ছিল। আমি নম্বর ভুল করি। ডন মিথ্যা বলে না। যে লোকের কাছে গিয়েছিলে সে জানে ফোন করেছিলে? মেসন প্রশ্ন করলেন। হ্যাঁ, ঝামেলাটা সেটাই। তার জানা সম্ভব নয় যে আমি নম্বর ভুল করি। তোমার স্ত্রীর বাড়ি থাকা উচিত এরকম মন্তব্য লোকটার সামনে করেছিলে? মনে হয় করেছিলাম। কটার সময় ফোন করেছিলে? 9টার সময়। বাড়ি থেকে কখন বেরিয়েছিলে? সন্ধ্যা পর্যন্ত বাড়ি যাওয়ার সুযোগ পাইনি মেসন। একটা গাড়ি দেখাচ্ছিলাম, কোনো রকম একটা হ্যামবার্গার কামড় দিয়ে ছুটেছিলাম। কোনো ডিনার জোটেনি। বাড়ি ফিরে স্ত্রীকে ডিনারে নিয়ে যেতে চেয়েছিলে? হ্যাঁ, ও খুব রেগেছিল, তাই বেশ কথা কাটাকাটি হয়। এটুকুই শুধু তোমার বলার আছে? মেসন প্রশ্ন করলেন। হ্যাঁ, শুধু এর সঙ্গে আপনার ওই ডেস্কে গুলি ছোঁড়া ছাড়া। পুলিশ অফিসাররা বলেছেন ওটা খুনের অস্ত্র থেকে ছোড়া হয়। একেবারে অসম্ভব কথা। ওরা এবার ডনকে প্রচারের মধ্যে নিয়ে আসতে চলেছে। অবশ্য তুমি যদি কিছু করে তাকে টেনে আনায় সাহায্য করো, না হলে নয়, মেসন বললেন। অফিসাররা ভাবছেন খুনের অস্ত্রটা আমার কাছে ছিল। আমি তোমার সঙ্গে দেখা করতে গিয়ে গুলি ছুঁড়ে গোলমালের মধ্যে বন্দুকটা পাল্টে দিই। ফলে খুনের অস্ত্রটা তোমার হাতে চলে যায়, আর তোমার বন্দুক আমার পকেটে ঢোকে। গারভিনের চোখে বিস্ময় ফুটে উঠল। আপনি ভাবছেন অফিসাররা তাই ভাবছে? মেসন সায় জানালেন। কিন্তু কেন?
গারভিন বলল, ওরা বলছিল আমার স্ত্রী অফিসে গিয়ে বন্দুকটা নেয়। ওরা ইঙ্গিত করছিল যে ক্যাসেলম্যান ডনকে ব্ল্যাকমেল করছিল, কিন্তু অফিসাররা অন্য কিছু ভাবছে সেটা কি করে জানলেন? জানলাম কারণ একটু আগেই তারা এখানে এসেছিল এবং আমাকে ভয় দেখাচ্ছিল গ্রেপ্তার করবে, কারণ আমি নাকি সাক্ষ্য প্রমাণ লোপ করেছি। গারভিন উঠে দাঁড়ালো এবার। সে বলল, ঈশ্বরের শপথ, কথাটা ভেবে দেখিনি। তবে হ্যাঁ, এটা আপনি করতে পারেন। আমি গোড়াতে একটু সন্দেহ করেছিলাম যে আচমকা কোনো রিভলভার থেকে গুলি ছোঁড়ার মতো বোকা আপনি নন। অতএব, মেসন বললেন, খুনের অস্ত্রটা যদি আমার কাছে থাকত, তোমাকে ডেস্ক থেকে বন্দুকটা বের করতে বলে সেটা যদি ডেস্কে ছুঁড়ে থাকি, তাহলে যথেষ্ট হইচই সৃষ্টি করার পর সেই সুযোগে আমি ওটা পাল্টাপাল্টি করে থাকতেও পারি। হ্যাঁ, আপনার পক্ষে সম্ভব ছিল, গারভিন বলল। তাহলে কোন বন্দুকটা আমি ছুঁড়েছি? ডেস্ক থেকে তুমি যেটা বের করো, না যেটা খুনের অস্ত্র আমার কাছে ছিল সেটা? আপনি আমার বন্দুক ছোঁড়েন, যেটা ডেস্ক থেকে বের করি। গারভিন ইতস্তত না করেই বলল, তুমি নিশ্চিত? সম্পূর্ণ নিশ্চিত। আপনার প্রতিটি পদক্ষেপই আমি লক্ষ্য করেছি। বন্দুকটা বের করার পর আপনি ডান হাতে ওটা তুলে নিয়ে একটু যাচাই করে ডেস্কে গুলি ছুঁড়েছিলেন, যে বন্দুকটা তুমি দিয়েছিলে। হ্যাঁ, তবে আপনি পরে অবশ্যই বন্দুক পাল্টে থাকতে পারেন। হ্যাঁ ঈশ্বর, মেসন, আপনি কি সেটাই করেছেন? পুলিশ অবশ্য তাই ভাবছে। গারভিনের সারা শরীরে হাসির হিল্লোল জাগল। তাহলে পুরো ব্যাপারটাই অন্যরকম দাঁড়াচ্ছে। আপনার পক্ষে বন্দুক পাল্টানোর সুযোগ থাকলে ওরা ডনকে কিভাবে জড়াবে? ঠিক আছে মেসন, কথায় আছে প্রেম ও যুদ্ধে অন্যায় কিছু নেই। আমার তরফে বলতে পারি পুলিশের মতই আমার মত। না হলে তোমাকে এই টিপস দিলাম কি জন্যে? গারভিন কিছু চিন্তা করি এগিয়ে এসে হাত বাড়াল। করমর্দন করুন মেসন, আপনি সত্যিই একজন ভদ্রলোক। ডনকে কথাটা না জানানো পর্যন্ত শান্তি পাচ্ছি না। গারভিন দরজা পর্যন্ত গিয়ে ফিরে তাকালো। ওই স্পোর্টস কারটা যদি কেনেন, খুব সস্তায় দেব আপনাকে। ধন্যবাদ, আমার কেনার ইচ্ছে নেই। আর একটা কথা, তোমার অফিসের চাবি কার কাছে আছে? গারভিন একটু অবাক হয়ে বলল, অবশ্যই আমার স্ত্রী, আমার সেক্রেটারি। তোমার বাবা? ও হ্যাঁ, অফকোর্স। তার অফিসের চাবি আমার কাছে আছে, আমারটাও তার কাছে আছে। চাবি থাকলেও আমরা অবশ্য ব্যবহার করি না। একটু খোঁজ নিলাম, এই আর কি। তাহলে গাড়িটা নিচ্ছেন না? মত বদলালে জানাবেন কিন্তু, বলে বিদায় নিল গারভিন। মেসন তার ডেস্কে ফিরে এলেন। ডেলা স্ট্রিট সপ্রশংস দৃষ্টিতে বলল, দারুণ সেলসম্যান বলতেই হবে আপনাকে, মিস্টার পেরি মেসন। মেসন বোধহয় কথাটা শুনতে পাননি। তিনি বললেন, পলকে ফোন করো, তাকে বলো লাস ভেগাসের ডন জয়েস সম্পর্কে সব রকম খোঁজ নিতে। জুনিয়র চলে যাওয়ার পর আধ ঘন্টা কাটার আগেই ফোন বেজে উঠল। ডেলা স্ট্রিট রিসিভার তুলে কথা বলে জানালো, চিফ, মেরি বার্লো ফোন করেছে। সে নাকি এমন কিছু আবিষ্কার করেছে যে চিন্তায় পড়ে গেছে। কি? সাংঘাতিক রকমের কিছু ভুল। দাও, আমি কথা বলবো। মেসন রিসিভার তুলে নিলেন। হ্যালো মেরি, পেরি মেসন বলছি, কি ব্যাপার? কিছু বিলের জন্য চেক কাটা হয়েছে দেখা যাচ্ছে, অথচ তাদের কাজের জন্য কোনো অর্ডার দেওয়া হয়নি। যেমন একমি ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বিং কোম্পানির নামে বেশ কিছু বিল পাওয়া গেছে, যাদের $6,000 বেশি দেওয়া হয়েছে। কাজ হিসেবে দেখানো হয়েছে টুকিটাকি সারাই বৈদ্যুতিক তার লাগানো। একমি কোম্পানিকে ফোন করে ব্যাপারটা যাচাই করছো না কেন? তাদের বলো তুমি একটা প্রতিবেদন তৈরি করছো, তাই জানতে চাও। সেটা আগেই ভেবেছিলাম, কিন্তু এতে একটা গোলমাল আছে। কি? বইয়ে একমি ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বিং কোম্পানির নাম নেই, ঠিকানাও নেই। ঠিকানা আছে 1397 চ্যাথাম স্ট্রিট, অথচ ওই ঠিকানায় এরকম কোনো কোম্পানি নেই। বিলগুলো কীরকম, ছাপানো বিল? হ্যাঁ, ছাপানো। আর চেকগুলো কোম্পানির নামে দেয়া, সেগুলোকে তারা ভাঙিয়েছে? হ্যাঁ, রাবার স্ট্যাম্প দিয়ে সই করে ভাঙানো, তবে ব্যাংক বন্ধ হয়ে গেছে বলে কোনো খোঁজ খবর নিতে পারিনি। বেশ, এবার যাচাই করে দেখা যাক মেরি।
তবে আরও কিছু জানার আগে বেশ হইচই না করাই ভালো। তোমার কি মনে হয়? আমার মনে হয় কেউ ভেবেছিল এভা এলিয়ট এ কাজে নতুন, তাই বিল ছাপিয়ে এসে জমা করে। এভা এলিয়ট প্রথমে $326 চেক দেয়। তাহলে চেকটা নিশ্চয়ই সে ডাকে পাঠায়। মেসনেরই প্রথম আগ্রহ দেখা গেল। তারপর? হ্যাঁ, পোস্টেই পাঠায় এভা এলিয়ট। তারপর 1 মাস কিচ্ছু হয়নি। তারপর $785.14 একটা চেক দেয়া হয় সেই একমি কোম্পানির নামে। পরের মাসে 3টে আলাদা আলাদা বিল আসে নানা কাজের জন্যে, মোটামুটি $2900 মতো। তারপর তারপর আরও 3টে বিল আসে, ইভাও চেক কেটে দেয়। বোঝা যাচ্ছে কেউ যদি টের পেয়ে থাকে যে ইভা এলিয়টকে বিল পাঠালেই চেক পাওয়া যাবে, সে ওখানেই হয়তো থামেনি। চেকগুলো কেউ সই করেছিল? হ্যাঁ, গারভিন। তার সেক্রেটারি চেক টাইপ করে দিলে তিনি মাসের 8 তারিখের মধ্যে সব সই করেন। এখানে আরেকটা মজার বিষয় আছে। বিলের মাথায় লেখা থাকলেও এভা এলিয়ট শতকরা 2 ভাগ কমিশন দেয়নি বিল থেকে। ঠিক আছে মেরি, আমি খোঁজ নিয়ে দেখব। জানানোর জন্য থ্যাঙ্কস। আরেকটা কথা, বেশি কাজ করো না। আমি কাল তোমার অফিসে যাব, সব একবার নিজে দেখে নেব। এখন রাখছি। মেসন ফোন নামিয়ে ডেলা স্ট্রিটের দিকে তাকালেন। অদ্ভুত ব্যাপার, পল ড্রেককে ডেকে একবার জিজ্ঞাসা করা দরকার, ওই একমি ইলেকট্রিক আর প্লাম্বিং কোম্পানির ব্যাপারটা কীরকম। একদম সিনেমার সেক্রেটারির মতো কাজ, বিল পেয়েই চেক তৈরি। হাসলেন মেসন। খাতাপত্র রাখার নতুন কায়দাই বটে, অন্তত একজনের পক্ষে, ডেলা বলল। সঙ্গে সঙ্গে ফোন বেজে উঠল। ডেলা রিসিভার তুলতেই গার্ডটি জানালো লুসিল নামে একজন লাস ভেগাস থেকে ফোন করছে মিস্টার মেসনকে। মেসন রিসিভার নিয়ে বললেন, হ্যালো, মিস্টার মেসন বলছি। ওপাশ থেকে উত্তেজিত কোনো স্ত্রীলোকের গলা শোনা গেল। ও মিস্টার মেসন, আশা করি আমি কে জানেন। আমি ডাবল মোটেল থেকে বলছি। হ্যাঁ বলুন লুসিল। মিস্টার গারভিনের তার ছেলের সঙ্গে কথা বলার দরকার ছিল। টেলিফোনে? না না, ব্যক্তিগতভাবে। তাই তিনি একটা প্লেন চার্টার করেন। তিনি সতর্ক ছিলেন যেন কেউ তাকে অনুসরণ না করে। তিনি আমাকে বলেছিলেন ঠিক 3টে, 6টা, 8টা আর 10টায় ফোন করবেন, আর 10টার মধ্যেই ফিরবেন। তিনি বলে গিয়েছিলেন যদি তিনি ফোন না করেন তাহলে ব্যাপারটা যেন আপনাকে জানাই। থ্যাংক ইউ। এর অর্থ তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য তাকে অভিযুক্ত না করা পর্যন্ত কিছুই করার নেই। এখন রাখছি। মেসন ফোন নামিয়ে সান্ধ্য সংবাদপত্রটা তুলে নিতেই তার চোখ আটকে গেল একটা ছবির দিকে। ছবিটা রক্তমাখা কোনো জুতোর ছাপ। ইন্টারেস্টিং কিছু নাকি? ডেলা জানতে চাইল। হ্যাঁ, খুব। একটা রক্তমাখা জুতোর ছাপ দেখতে পাচ্ছ? জুতোর গোড়ালির ছাপটা স্পষ্ট হয়ে পড়েছে। পুলিশ জুতোর নামও আবিষ্কার করেছে, স্প্রিং ইজ। মেসন কাগজটা নামিয়ে রেখে পায়চারি শুরু করলেন। একটু পরেই বললেন, ডেলা, একটা কথা খেয়াল রাখবে, কোনো অ্যাটর্নি তার মক্কেল কাঠগড়ায় ওঠার পর জেরা করা পর্যন্ত অপেক্ষা করেন না। আসলে অ্যাটর্নি যদি সাক্ষীদের প্রশ্ন করে জেরবার করে দেন, সেটা তার অধিকারের মধ্যেই পড়ে। ডেলা সায় জানাল, এ ব্যাপারে ঘটনা ওলটপালট হয়ে যাচ্ছে। সাধারণত পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে আর খুনের অস্ত্র আবিষ্কার করতে ব্যর্থ হয়। এখানে তারা খুনের অস্ত্র পেয়েছে আর সন্দেহভাজন হিসেবে পেয়েছে অনেককে। কি করা দরকার ওরা বুঝতেই পারছে না। ডেলা বলল, এক্ষেত্রে আপনি ওদের টেক্কা দিয়েছেন। আপনি যেহেতু অস্ত্র দুটো পাল্টাননি, তাই জানেন যে খুনের অস্ত্রটা জুনিয়রের ডেস্কেই ছিল। হ্যাঁ, কিন্তু মুশকিল হলো সেটা ওখানে কে রাখে সেটা জানতে পারছি না যতক্ষণ না সিনিয়র গার্ভিনের সঙ্গে কথা বলছি। সে যদি না রেখে থাকে, তাহলে খুনি রেখেছিল। আজ অনেক রাত পর্যন্ত কাজ করতে হবে। পুলিশ স্টেফানিকে ধরেছে, সিনিয়র গার্ভিনকেও আটক করেছে। সে পুলিশকে আমল দিতে চায়নি। আমাদের এবার পলকে দায়িত্ব দিতে হবে বিভিন্ন ছাপাখানায় খোঁজ করতে, ওই জাল কোম্পানির বিল কোথায় ছাপা হয় জানতে। তোমার মাথা ব্যথা কি আছে? তোমার মাথা ব্যথার কি অবস্থা? ডেলা এক চোখ টিপে বলল, অনেক ভালো। মেসন আর ডেলা স্ট্রিট
স্বল্পালোকিত ককটেল লাউঞ্জে প্রবেশ করলেন। সারাদিনের পরিশ্রমের পর এই জায়গাটা খুব ভালো লাগে, ডেলা বলল। সায় দিয়ে মেসন বললেন, সত্যি, এবার আরাম করো। কয়েকটা ককটেলের সঙ্গে চমৎকার ডিনার, কিন্তু এর আগে পলকে ফোন করে একটু বলা দরকার আমরা কোথায় আছি। পল ড্রেককে এবার ফোন করলেন মেসন। আমরা কোথায় আছি নিশ্চয়ই বুঝতে পারছো পল, চমৎকার একটা ডিনার খেতে চলেছি। পল ড্রেক ও প্রান্ত থেকে বলে উঠল, থামো, সময় নষ্ট করছো। কি ব্যাপার? হোমিসাইডের লেফটেন্যান্ট ট্র্যাক পাগলের মতো তোমাকে খুঁজছে। কেন? হোমার গার্ভিন সিনিয়রকে ওরা জেরা করার জন্য ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে নিয়ে গেছে। তুমি হাজির না থাকলে তিনি কোনো কথা বলতে অস্বীকার করেছেন। ডিএ সাংবাদিকদের ডেকে সব কথা জানাতে চলেছেন, যদি না তুমি হাজির হও বা গার্ভিন তার বিপক্ষের কিছু সাক্ষ্য সম্বন্ধে তার মতামত জানান। একটু ইতস্তত করলেন ম্যাসন। আছো? ড্রেক বলল। আছি। আমি চিন্তা করছি গার্ভিন কোথায়? ডিএর অফিসে। ওদেরকে জানাও আমি আসছি। বলে রিসিভার নামিয়ে রাখলেন মেসন। ও, ডেলা বলে উঠল, গুড বাই ডিনার। তাই বটে, আপাতত স্থগিতই রইল। সিনিয়র গার্ভিনকে ওরা আটক করেছে, সে ডিএর অফিসে। আমি না থাকলে কিছু বলতে অস্বীকার করছে। আমি তার অ্যাটর্নি, তাই পুলিশ আমাকে খুঁজছে। এর অর্থ তারা আপনার জন্যও ফাঁদ পাততে চায়, ডেলা সতর্ক করে দিল। আমি তো জানি, তাহলেও আমি তাতে পা রাখতে চলেছি। আমার গাড়ি অফিসে নিয়ে চলে যাও, আমি ট্যাক্সিতে যাব, পরে ফিরে এসে ডিনার। একটা ট্যাক্সি থামিয়ে উঠে পড়লেন মেসন। ডিএর অফিসে পৌঁছে একজন অফিসারকে তিনি বললেন, আমি মেসন, সকলে আমার জন্য অপেক্ষা করছেন। সামনে বাঁদিকে হ্যামিল্টন বার্জারের অফিসে চলে যান। মেসন সেই দিকে একটা দরজা ঠেলে বড় হল ঘরে প্রবেশ করলেন। ঘরের দরজায় লেখা ছিল, হ্যামিল্টন বার্জার, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, ব্যক্তিগত। মেসন ভিতরে ঢুকেই বললেন, গুড ইভিনিং জেন্টলম্যান। ঘরে দেখা যাচ্ছিল হোমিসাইড দপ্তরের লেফটেন্যান্ট ট্র্যাক, একজন উর্দি পরিহিত অফিসার, একজন শর্ট হ্যান্ড রিপোর্টার, হোমার গার্ভিন আর হ্যামিল্টন বার্জারকে। সারা ঘর সিগারেটের গন্ধে ভরপুর। হ্যামিল্টন বার্জার শর্ট হ্যান্ড রিপোর্টারকে ইঙ্গিত করে বললেন, মিস্টার পেরি ম্যাসন, দয়া করে বসুন। রেকর্ডে লিপিবদ্ধ করো, মিস্টার পেরি ম্যাসন উপস্থিত হয়েছেন। এবার মিস্টার গার্ভিন, আপনি বলেছেন আপনার অ্যাটর্নি এলে সব কথা খুলে বলবেন। আমি তাই জানতে চাই, জর্জ ক্যাসেলম্যানের অ্যাপার্টমেন্টে, যেখানে সে গত মঙ্গলবার রাত্রিতে খুন হয়, যে রক্তমাখা জুতোর ছাপ মিলেছে, সে সম্বন্ধে আপনার বক্তব্য কি? মেসন বলে উঠলেন, 1 মিনিট জেন্টলম্যান, আমার মক্কেল কিছু বলার আগে আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা অনেক অপেক্ষা করেছি, হ্যামিল্টন বার্জার বললেন। আমার মক্কেলের সঙ্গে আমাকে কথা বলতে না দেয়া হলে আমি তাকে বলবো কোনো প্রশ্নের জবাব না দেওয়ার জন্যে। সেক্ষেত্রে আমরা তাকে প্রচারের ব্যাপারে কোনো সুরক্ষার প্রতিশ্রুতি দেব না, হ্যামিল্টন বার্জার বললেন। মিস্টার গার্ভিন একজন দায়িত্বশীল ব্যবসায়ী। আমরা তাকে বলেছি তার প্রতি আমরা কোনো অন্যায় করতে চাই না, আর তার নামে মিডিয়ায় কোনো বাজে প্রচারও চাই না। মেসন বললেন, রেকর্ডে দেখানো হোক যে আমি আমার মক্কেলের সঙ্গে জেরার আগে আলোচনা করতে চেয়েছি, কিন্তু তা দেয়া হয়নি, এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নি থ্রেট করে বলেছেন তাকে তার সুনামের ক্ষতির সম্মুখীন হতে হবে। হ্যামিল্টন বার্জার রেগে লাল হয়ে উঠে দাঁড়ালেন। ট্র্যাক বললেন, 1 মিনিট। তিনি উঠে ডিএর কানে কানে কিছু বললেন। আমরা 10 মিনিট সময় দিচ্ছি, হ্যামিল্টন বার্জার বললেন। বাঁদিকে একটা ঘর আছে, আপনারা সেখানে যেতে পারেন। মেসন গার্ভিনকে ইঙ্গিত করলেন, এদিকে এসো গার্ভিন। গার্ভিন তার চেয়ার ছেড়ে উঠে মেসনের সঙ্গে সেই কামরায় ঢুকলেন। ভেতরে ছিল কিছু টেবিল, চেয়ার আর একটা বন্ধ দরজা। মেসন দরজা খুলে একটা খুপড়ি দেখতে পেলেন। এখানে এসো, ওই ঘরে সম্ভবত আড়ি পাতার যন্ত্র আছে। বার্জারের মুখভাব আমার ভালো লাগেনি। বড় সহজেই সে রাজি হল। এবার বলো, কি হচ্ছে এসব? গার্ভিন বললেন, তোমাকে আগেই বলা উচিত ছিল মনে হচ্ছে। চুলোয় যাক মেসন, আমি আমার ছেলের ব্যাপারে দারুণ হতাশ। অনেক বাবা মাই ছেলেদের ব্যাপারে হতাশ। যাক, এখন ঠিক হয়ে গেছে। প্রথমে মনে হয় যে সে ভুল মেয়েকে বিয়ে করেছে, এখন মনে হচ্ছে সে ঠিক মেয়েকে বিয়ে করেছে।
তার মানে হলো তুমি ভাবছো যে স্টিফানি ফকনার এই খুনের ব্যাপারে জড়িত? এর দ্বারা আমি বোঝাতে চাই আমি স্টিফানিকে ভালোবাসি। যখন ওকে প্রথম দেখি তখন থেকেই ভালোবেসে আসছি। আমি চেয়েছিলাম জুনিয়র ওকে বিয়ে করুক, কিন্তু যখন দেখলাম ও তা করল না তখন হতাশ হই। তারপর সত্যিই খুশি হলাম। ওকে কথাটা বলেছ? মনে হচ্ছে একটু ইঙ্গিত দিয়েছি। যতই হোক আমি ওর বাবার বয়সী। মোটেই না, মেসন বললেন। অনেক মেয়ে বয়স্কদেরই পছন্দ করে। গারভিন অধৈর্য ভঙ্গিতে প্রসঙ্গ বদল করে বললেন, ব্যাপারটা যা তাই বললাম। আর 1 মিনিট সময় আছে, মেসন বললেন। যত তাড়াতাড়ি সম্ভব বলো। ওই খুনের অস্ত্রটা তুমি তোমার ছেলের অফিসে গিয়ে ডেস্কে ভরে রেখেছিলে? আমি স্টিফানির কাছে রেখে আসা অস্ত্র থেকে নজর সরানোর উদ্দেশ্যেই কিছু করতে চেয়েছিলাম, কিন্তু সব গোলমাল হয়ে গেল। 1 মিনিট, গারভিন বললেন। যা বলছো সব ভুল। আমার ছেলের ডেস্কে আমি কোনো বন্দুক রেখে আসিনি। মেসন অধৈর্য স্বরে বললেন, অফিসে যাওয়ার আগে তুমি ক্যাসেলম্যানের কাছে যাও। তুমি কি ওকে খুন করেছ? না, করনি। গারভিন বললেন, বোকার মতো কথা বলো না। আমি আসার পর স্টিফানি ওর সঙ্গে দেখা করেছিল। তাহলে তুমি ঠিক কি করেছ? অফিসে যাওয়ার আগে আমি ক্যাসেলম্যানের সঙ্গে দেখা করতে যাই। সবেমাত্র লাস ভেগাস থেকে ফিরছিলাম। আমি দরজায় টোকা দিতে সে দরজা খুলে আমাকে ভেতরে ডাকেনি। আমি নিজের পরিচয় দিতে সে একটু আশ্চর্য হয়। সে শুধু বলে সে খুব জড়িয়ে পড়েছে আর চিন্তিত। সে আমায় রাত 11টার দিকে যেতে বলে দরজা বন্ধ করে দেয়। আমি সিঁড়ি বেয়ে নেমে আসি। কিন্তু এই কথা তুমি কি করে জানতে পেরেছ? আমি তাই তো অবাক হচ্ছি। আমি তো কাউকেই বলিনি। কিভাবে জেনেছি তা নাইবা জানলে। তুমি সেখান থেকে সোজা তোমার অফিসে যাও। না, সোজা যাইনি। গাড়িতে ফুয়েল ভরে তারপর যাই। আমার অফিসে ছোট একটা ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট আছে। এর আগে ফোনে ইভা এলিয়টকে আমার জন্য অপেক্ষা করতে বলেছিলাম, কিছু বিষয় জানা দরকার ছিল বলে। তারপর আমি ড্রেস বদলে একটু শাওয়ার নিই। শাওয়ারের পর ইভা এলিয়টের কাছে জানতে চাই আমি কোথায় ছিলাম, সে কথা কেন তোমাকে বলেনি। এক কথা থেকে অন্য কথা এসে পড়ে আর আমি তাকে বরখাস্ত করি। আর তারপরের কথা তুমি জানো। জানি বলে মনে হচ্ছে না। এরপর আমি তোমার সঙ্গে দেখা করতে যাই, তারপর স্টিফানির সঙ্গে। আমরা চলে আসার পর তুমি স্টিফানির ওখানেই ছিলে? কিছুটা সময় ছিলাম। আমি স্টিফানিকে বলতে চেয়েছিলাম তাকে আমার পরিবারের একজন বলে কত আশা করেছিলাম। বন্দুকের ব্যাপারটা কি? মেসন জানতে চাইলেন। আমি সবসময়ই বন্দুক রাখি। আমার কোটের কাঁধে একটা খাপ আছে, সেইভাবেই দর্জিকে দিয়ে বানাই। এর ফলে কাউকে না দেখিয়েই বাঁ হাতে বন্দুক বয়ে নিতে পারি। বন্দুকটা নিয়ে আমি স্টিফানিকে দিই। বন্দুকটা কি গুলি ভরা ছিল যখন সেটা দিয়েছিলে? নিশ্চয়ই। সেটা থেকে কোনো গুলি ছোঁড়া হয়েছিল? ওই বন্দুক থেকে বেশ কয়েক মাস গুলি ছোঁড়া হয়নি মেসন। কথাটা তোমাকে বলছি বটে, তবে আর কাউকে বলবো না। লাস ভেগাস থেকে আসার পথে সব গুলি বের করে নতুন গুলি ভরে নিই। ক্যাসেলম্যানের সঙ্গে একটা বোঝাপড়া করব বলে তৈরি হয়ে গিয়েছিলাম অস্ত্র নিয়ে। বেশ, তারপর কি হলো? আর একটা বন্দুক আমার অফিসের সিন্দুকে রাখি। ক্যাসেলম্যানের সঙ্গে আমার রাত 11টায় দেখা করার কথা ছিল, কথাটা কাউকে বলিনি। অফিস থেকে যাওয়ার আগে সিন্দুক থেকে বন্দুকটা নিয়ে কাঁধের খাপে নিয়ে রওনা হই। তারপর তারপর আমার চাবি দিয়ে দরজা খুলে ক্যাসেলম্যানের অ্যাপার্টমেন্টে ঢুকি। দরজায় টোকা দিয়ে কারো সাড়া পাইনি। দরজা ঠেলে দেখলাম সেটা খোলা, তাই সোজা ঢুকে গেলাম। ক্যাসেলম্যান নিঃসন্দেহে ঘরেই ছিল, তবে রক্তের মধ্যে মরে কাঠ হয়ে পড়েছিল। রক্তের মাঝখানে দেখলাম কোনো মেয়ের জুতোর স্পষ্ট গোড়ালি শুদ্ধ ছাপ। আমি নিঃসন্দেহ হলাম ওটা স্টিফানির জুতোর ছাপ। দরজা খোলা রেখেই আমি চলে আসি। এরপর স্টিফানির অ্যাপার্টমেন্টে গেলাম। সে শুয়েছিল। উঠে আমাকে ঢুকতে দিল। আমি কোথায় যাই আর কি দেখেছি ওকে বলিনি। আমি শুধু ওকে বলি আমি প্রচণ্ড নার্ভাস, তাই ওর সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই। বেশ, তারপর? ওর প্রতি আমার কী ধরনের টান সে কথা একটু ঘুরিয়ে বলে জানাই কোনো বন্ধুর প্রয়োজন হলে আমার কথা যেন ও মনে রাখে। যে বন্দুকটা ওকে দিয়েছিলাম সেটা বালিশের তলায় দেখেছিলাম। কথা প্রসঙ্গে সেটা তুলে একবার নিতেই দেখলাম
নিশ্চিতভাবেই একটা গুলি আমি দেওয়ার পর ছোঁড়া হয়েছিল। ওর ঘরে একটা জুতো দেখে কৌশলে সেটা পরীক্ষা করেই বুঝলাম সেটা সম্প্রতি ধোয়া হয়, কারণ সেটা ভিজে ছিল। গোড়ালির ছাপ যা দেখেছি সেই রকমই। ওকে এই ব্যাপারে কোনো প্রশ্ন করেছিলে? ম্যাসন জানতে চাইলেন। না, আমি মাঝরাত পর্যন্ত ছিলাম। দরকার হলে সে যেন আমাকে জানায় বলে আমি চলে আসি। ম্যাসন সরাসরি তাকিয়ে বললেন, তুমি তারপর আবার ক্যাসেলম্যান অ্যাপার্টমেন্টে যাও, তাই তো? হ্যাঁ, সেখানে গিয়ে স্টিফানিকে ইঙ্গিত করতে পারে এমন সব সাক্ষ্য প্রমাণ আমি নষ্ট করে ফেলি। কি করেছিলে? আমার উচিত ছিল স্টিফানির বন্দুকটা পাল্টে আমার কোটে ঝোলানো বন্দুকটা রেখে আসা, কিন্তু কথাটা আমার মাথাতেই আসেনি, কারণ আমার চিন্তার শক্তি ছিল না। মেসনের মুখ প্রায় গারভিনের মুখের কাছে। তিনি প্রশ্ন করলেন, গারভিন, তুমি সত্যি বলছো যে বন্দুকটা পাল্টাওনি? কখনোই না। একটা কথা ঠিক মেসন, আমি প্রথমবার স্টিফানির ওখানে যাওয়ার পর আর দ্বিতীয়বার যাওয়ার মাঝখানেই গুলি ছোঁড়া হয় বন্দুক থেকে। ক্যাসেলম্যানের অ্যাপার্টমেন্টে ঠিক কী করছিলে তুমি? যা করার তাই করি। রক্ত তখন প্রায় শুকিয়ে এসেছিল। ভাবলাম স্টিফানির জুতোর দাগ সব ঘষে মুছে দেব, কিন্তু তবু দাগ থাকবে বলে ভয় হলো। তাছাড়া একজন মৃতের কাছে আমাকে কেউ দেখে ফেলতে পারে এই ভয় ছিল। আমি জানতাম দ্রুত কাজ করতে হবে, তাই আমার জুতোর ছাপ ওই দাগের উপর ভালোভাবে চেপে দিলাম, বিশেষ করে গোড়ালির ছাপ। সেই সঙ্গে আমার সারা জুতোতে রক্ত লাগিয়ে নি। যেভাবেই হোক স্টেফানির উপর থেকে সমস্ত সন্দেহ দূর করার চেষ্টা করলাম। নানা সূত্র রেখে এলাম যাতে আমার দিকেই নজর পড়ে। আমি ওদের কাছে ধাঁধা হতে চেয়েছিলাম, এরপর গা ঢাকা দিই যাতে পুলিশ আমাকে কোনো প্রশ্ন করতে না পারে। যাই হোক, জুনিয়র যে তোমার কাছে বাগড়া দিচ্ছে সেটা বুঝতে পেরে ওকে জানাতে চেয়েছিলাম চুপচাপ বসে থাকতে। আমি ভেবেছিলাম লাস ভেগাসে যারা আমার উপর নজর রাখছিল সেই পুলিশদের আমি ফাঁকি দিতে পেরেছি, কিন্তু সোজা তাদের হাতে পড়লাম। প্লেন থেকে নামতেই ওরা আমাকে এখানে নিয়ে এলো, আর তাদের বললাম, তুমি না এলে আমি কিছুই বলবো না। ঠিক আছে, মেসন বললেন, এবারে গিয়ে কি হয় দেখা যাক। তুমি আমার কথা মতো চলবে। কথাবার্তা আমি বলবো, আর আমি হ্যাঁ না বললে তুমি কিছুই উত্তর দেবে না। ওরা তোমাকে মিডিয়ার লাইমলাইটে নিয়ে আসতে চায়, এটাই ওদের অস্ত্র। উপায় নেই, এটা তাই মানতেই হবে। চলো যাওয়া যাক। ম্যাসন হোমার গারভিনকে নিয়ে হ্যামিল্টন বার্জারের ঘরে ঢুকলেন। গল্পকথনবী কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আর্ল স্ট্যানলি গার্ডনারের লেখা দ্য কেস অব দি লং লেগড মডেলস। আজ 4th পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।